ভাবছিলাম যে আমাদের যে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা তারে নিয়ে একটা পর্ব করব। মানে উনি কোত্থেকে আসছেন, ওনার আসলে যোগ্যতা কি, কিভাবে এখানে আসছেন এবং কিভাবে দল চালান, এই ভদ্রলোকরা নিয়ে একটা বিশ্লেষণ করব, এরকম একটা টার্গেট ছিল। বিশ্লেষণ করতে গিয়ে বড় দুটো সমস্যার মুখে পড়লাম, যে কারণে আসলে জিনিসটা করা হলো না, এবং আজকেও সেটা আপনাদের বলা হবে না ওই অর্থে। সমস্যা দুটা কি? প্রথম সমস্যা হচ্ছে, একটা জিনিস বুঝলাম যে এই লোকের ওই অর্থে কোনো প্রোফাইলই নাই। আপনি একটা কোচরে নিয়ে যে কথা বলবেন, ধরেন এমন যদি হতো যে ক্যাবরেরার সঙ্গে আমার পরিচয় আছে, তাহলে 2-4 ঘন্টা হয়তো কথা বলা যেত। কিন্তু ক্যাবরেরা নিয়ে অন্তত ইন্টারনেট ঘুটে আপনার বোঝার উপায় নেই যে এই লোক একটা মোটামুটি ন্যাশনাল টিম চালানোর মতো কোচ। মার্কেটিং এবং বিজ্ঞাপন বিষয়ে পড়াশোনা করছে, স্পোর্টস অ্যানালাইসিস বোঝে, এরকম ক্যারিয়ার থেকে এসে সে একটা ন্যাশনাল টিমের কোচ হয়েছে। এটা সমালোচনা করার জন্য যথেষ্ট ইনফরমেশন। কিন্তু যে কারণে আমরা খুব বেশি সমালোচনাও করতে চাই না, কারণ আমরা মোটামুটি বুঝতেছি যে এই ক্যাবরেরা চ্যাপ্টার এখানে শেষ। সে যে লাস্ট ম্যাচের পরে, মানে সিঙ্গাপুর ম্যাচের পরে স্পেনে চলে গেছে, সে সম্ভবত আর ফিরবে না। যতদূর বোঝা যাচ্ছে সে আর ফিরবে না। খোদ বাফুফে ন্যাশনাল পরিচালনা কমিটির মেম্বাররা চিৎকার করে বলতেছেন যে এই কোচরে সরানো হচ্ছে তাদের মিশন। তো বুঝতেই পারতেছেন যে তার অবস্থানটা কই গিয়ে ঠেকছে। বাংলাদেশে সম্ভবত এখন এমন একজন লোক আপনি খুঁজে পাবেন না যে ক্যাবরেরারে আবার ডাগ আউটে দেখতে চায়। ফলে এই চ্যাপ্টার মোটামুটি এখানে ক্লোজ। তারপরও তারপরও আমরা আজকে একটু বলবো যে কেন সে একটা জঘন্য কোচ, কেন তাকে দিয়ে আমাদের কাজ চলবে না। শুধু প্রোফাইলই তো শেষ কথা না, সে কোচ হিসাবে কেন খারাপ সেই জিনিসটা একটু বলবো। দেখেন, ক্যাবরেরারে কে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ নির্বাচন করলো এবং সে কি করে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী বিদেশি কোচ হলো, এই ব্যাপারটা আমার কাছে খুব রহস্যময় মনে হচ্ছে। মানে ব্যাপারটা খোঁজ খবর নিতে গিয়ে আমি তো এতদিন জানার দরকার জানছি যে আমাদের একজন হেড কোচ আছে, সে একজন টাক, তার মুখে দাঁড়িয়ে আছে, সে মুখে হাত দিয়ে বাউন্ডারি লাইনে বসে থাকে। আমি এই তিনটা জিনিস জানি, এবং লাস্ট 2-3টা ম্যাচ দেখতে গিয়ে দেখছি যে সে প্রচুর ব্লান্ডার করে, মানে বেসিক ব্লান্ডার করে, ধরেন আমার লেভেলের ব্লান্ডার করে। তো এইটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হচ্ছে। পরে খোঁজ খবর নিতে গিয়ে দেখলাম যে এটা তো ভয়াবহ ব্যাপার। এই লেভেলের একজন লোক, যার আসলে বড় টিম, মানে আমি বাংলাদেশকে বড় টিম বলতেছি না, আর্জেন্টিনা ব্রাজিল না, আপনার তো মিনিমাম লিগ লেভেলের একটা টিম পরিচালনার অভিজ্ঞতা লাগবে। যে কোনো একটা দেশে, সেটা যে দেশ হোক, সেই দেশে আপনি টপ টায়ারের একটা লিগে টিম চালায় আসছেন, মানে একটা টিম চালানোর এক্সপোজার লাগবে না আপনার? কিভাবে আপনি কোচ হইলেন, একটা ন্যাশনাল টিমের কোচ কিভাবে হইলেন? এবং তারে তো মনে হয় টাকা একবারে কম দেওয়া হয় না। দেখেন, এই লোকের পুরো প্রোফাইল যদি আপনি খোঁজেন, প্রথমত বিস্মিত হবেন যে এই লোকের কোনো সময় কোনো জায়গায় ফুটবল ন্যাশনাল টিমের কোচ হওয়ার কথা কিনা। হ্যাঁ, আমি জানি যে হোসে মরিনহোর মতো লোকও এই পৃথিবীতে আছে। আমার অনেকেই ইদানিং বলতেছেন যে আমি মাঝে বলার পর থেকে যে মরিনহোরে নিয়ে পর্বটা দিচ্ছি না কেন, মরিনহোরে নিয়ে বলাটা খুব কঠিন। মরিনহো যে পরিমাণে মজার মানুষ, ওই মজাটা আপনাদের দিতে না পারলে আপনারা হতাশ হবেন। যাই হোক, মরিনহো তো খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। মরিনহো ছিলেন দোভাষী, হয়ে গেছেন বিশ্বের সেরা কোচ। এখন এই ঘটনা রোজ রোজ ঘটে না, আপনার একটা ফুটবলিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সেই জিনিসটা এই লোকের একদমই নাই। পড়াশোনা করছে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্টে, তারপরে স্পোর্টস সায়েন্সে একটা ছোট ডিপ্লোমা আছে, এরপরে ওয়েফা প্রো লাইসেন্সধারী। ওয়েফা প্রো লাইসেন্স কিন্তু খুব একটা অদ্ভুত ব্যাপার, এটা চাইলে আপনিও নিতে পারেন। মোটামুটি আপনার যদি একটু পড়াশোনা থাকে এবং আপনি ইউরোপে গিয়ে বেশ একটা সময় ব্যয় করতে পারেন, কোর্স টোর্স করতে পারেন, ওয়েফা প্রো লাইসেন্স নিয়ে নিতে পারেন। ওয়েফা প্রো লাইসেন্স কখনোই মিন করে না যে আপনার কোয়ালিটি কি। আপনি ওই যে ক্ষারক ক্ষারকের কথা পড়ছেন না ছোটবেলায়, যে সকল ক্ষারই ক্ষারক নয়, বা এই জাতীয় কি যেন কথা। উয়েফা প্রো লাইসেন্স থাকলেই সে ভালো কোচ তা না। তবে ভালো কোচ হইলে তার উয়েফা প্রো লাইসেন্স লাগে, তা না হলে ফিফা তাকে মাঠে নামতে দেয় না। ওই লেভেলের একটা লাইসেন্স লাগে, সেই জিনিসটা হচ্ছে উয়েফা প্রো। এখন উয়েফা প্রো লাইসেন্স আপনি করে ফেলছেন বলে আপনি, আমাদের দেশে তো মারুফ ভাই সে কোন যুগে উয়েফা প্রো লাইসেন্স করে বসে আছে, এটা কিছু মিন করে না। এছাড়া তার আসলে কিচ্ছু নাই। আমাদের এই ইন্ডিয়ার লিগের একটা দল স্পোর্টিং গোয়া, এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল সে। এরপরে বিভিন্ন জায়গায় স্প্যানিশ কিছু দলের অ্যানালিস্ট হিসাবে কাজ করছে। সে তার সর্বোচ্চ পোস্টিং পাচ্ছে হচ্ছে স্পেনের 4র্থ ডিভিশনের 5ম লিগের একটা প্রায় অ্যামেচার দলের এক সিজন কোচিং করেছে।
প্রায় অ্যামেচার বললাম, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, নামও আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না, কি মাজাহুন্ডা বা এই জাতীয় এফসি মাজাহুন্ডা বা এই জাতীয় দল, সেই দলটা প্রপার প্রফেশনাল টিম না, প্রপার প্রফেশনাল টিম না। এরকম একটা টিমকে সে পরিচালনা করছে, মানে প্রপার কম্পিটিটিভ ফুটবল খেলানোর অভিজ্ঞতা তার কোথাও নাই। হ্যাঁ, সে এক ক্যারিয়ারে তার একটা ভালো জিনিস আছে, বার্সেলোনার ইউএসএ তে যখন একাডেমিটা হয় ওই একাডেমির সঙ্গে সে ইনভলভ ছিল। এখন কথা হচ্ছে যে এই লোক যখন বলে যে ফাহমিদুল টপ ডিভিশনে না খেললে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে কি করে, এখন তো আমার মনে হচ্ছে এই তথ্য আমি জানলে আমার তখনই জিজ্ঞেস করা উচিত ছিল যে ভাই আপনি কোন ডিভিশনে যেন টিম চালায় আসছেন। কোথাও কোনো ভদ্রস্থ টিম চালায় নাই। ফাহমিদুলের টিম তো তাও আপনি অনলাইনে খুঁজে পাবেন যে ওর টিমের রেজাল্ট কি, অমুক তমুক, সে যা করছে, যাদের সঙ্গে কাজ করছে, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দু এক জায়গায় কাজ করছে, অ্যানালিস্ট হিসাবে কাজ করছে, কিন্তু কোনো জায়গায় সে কোচ হিসাবে কাজ করে নাই। আমি এই রকম গীবত কারো করতে পছন্দ করি না, কিন্তু এই লোকটা এত চাপাবাজি করছে এই কয় বছর আমি ঘোটাঘুটি করতে গিয়ে দেখলাম সেটার সঙ্গে তার ক্যারিয়ার প্রোফাইলে কোনো মিল নাই। এখন কথা হচ্ছে যে এসব অযোগ্যতার পরেও ওই যে বললাম পৃথিবীতে মরিনহো এক্সিস্ট করে এবং এরকম দুই চারজন কোচ এই পৃথিবীতে আছে। দেখেন আর্জেন্টিনার এই যে বর্তমান ন্যাশনাল টিম, এটা যারে ব্রেন মনে করা হয় মাতিয়াস মান্না, সে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই, তারে বলা হয় যে ব্রেইন অফ আর্জেন্টিনা ন্যাশনাল টিম। তো এরকম তো ঘটনা থাকেই। ফলে ক্যাব্রেরা বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্ব পাওয়ার পরে বড় কিছু করে ফেললে সেইটা আনপ্রেসিডেন্টেড হতো না, হতো এরকম ঘটনা পৃথিবীতে ঘটছে যে এরকম বাজে ব্যাকগ্রাউন্ড থেকে এসে হুট করে বড় কিছু করে ফেলছে, কিন্তু সেটাও সে করতে পারে না। এই যে দীর্ঘ সময় পাইছে সে আদৌ কিছু করতে পারে নাই। প্রথমত হচ্ছে সে তার দায়িত্ব সততার সঙ্গে পালন করে নাই। আমি যত পত্রপত্রিকা ঘটলাম এ কয়দিন তো সমানে তারে নিয়ে যত লেখালেখি হয়েছে, যত লোক কথা বলছে, সব কিছু পড়ার চেষ্টা করলাম। তা একটা কমন জিনিস দেখলাম, সে যে এই যে সিঙ্গাপুরের বিপক্ষে হারার পরদিন সে চলে গেছে স্পেনে। আমাদের যারা অরিজিন খেলোয়াড় তারাও যেরকম পরদিন চলে গেছে, তারাও কিন্তু সবাই পরদিন যায় নাই, সে পরদিন পর্যন্ত ওয়েট করে নাই। সে সম্ভবত ফার্স্ট মেম্বার হিসেবে বাংলাদেশ লিভ করছে। মানে সে অতিথি শিল্পীর চেয়েও সে প্রবাসী খেলোয়াড়দের নিয়ে আপত্তি করে। আমি তো দেখি সে সবচেয়ে বড় প্রবাসী খেলোয়াড়, সে শুধুমাত্র বাংলাদেশে খেলা থাকলে বাংলাদেশে থাকে, বাংলাদেশ ন্যাশনাল টিম পরিচালনা করে করে হারার পরে চলে যায়, জেতার পরে চলে যায়, জেতে না তো খুব একটা, এরপরে সে স্পেনে চলে যায় ছুটি কাটায় গিয়ে। এইটা অবশ্য বাংলাদেশে একটা কমন ফেনোমেনা, ক্রিকেট বলেন ফুটবল বলেন সব জায়গায় বিদেশি কোচদের নিয়োগ দেওয়া হয়, ফেডারেশন শুরুতে না দেখে কাগজপত্রে সই করে ফেলে এবং সে কাগজপত্রে তাদের অসীম অধিকার দিয়ে দেওয়া হয়। ক্রিকেট বোর্ড আজকাল দেখে নেয় কতদিন ছুটি, ওখানেও প্রচুর ফাঁক ফোঁক করে এই কোচটা বের করে ফেলে, বের করে ফেলে দেখা যায় 365 দিনের ভিতরে 200 দিনই তারা ছুটি কাটাচ্ছে, নানা রকম সুযোগ সুবিধা, কারণ ওখানে গভর্নমেন্ট হলিডেজ যোগ করা থাকে অমুক তমুক, এরপরেও তারা 100 দিনের একটা বাড়তি সুবিধা সাপোজ নিয়ে নেয়। আর ক্যাবরেরার সঙ্গে চুক্তিতে কি আছে দেখা গেল, হয়তো চুক্তিতে লেখা আছে তার যখন খুশি তখন থাকবে, বলে আপনি কিছু করতে পারতেছেন না, এই ফেডারেশন জেনে শুনেও কিছু করতে পারতেছেন না। এটা যেটা বললাম এটা বাংলাদেশে বিদেশি কোচদের একটা কমন ফেনোমেনা, এবং সেই কমন ফেনোমেনার একটা কমন প্রশ্ন এবং কমন উত্তর আছে। সেটা হচ্ছে যে আপনারা যে ন্যাশনাল টিম পরিচালনা করেন, আপনারা বাংলাদেশে থাকেন না, ঘরোয়া লিগের খেলা দেখেন না, আপনারা কিভাবে বোঝেন কোন খেলোয়াড় ভালো কোন খেলোয়াড় মন্দ? ক্যাবরেরার এই বোধহয় সিঙ্গাপুর ম্যাচে কদিন আগেও এক সাংবাদিক এই প্রশ্ন করছে দেখলাম, সেখানে সে বলতেছে কেন আমি ফুটেজ পাই, আমি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের ভিতরে থাকি, আমাদের দেশের কয়টা খেলার ও কোয়ালিটি ফুটেজ এসে বসে স্পেনে বসে পায় আমারে বলেন তো। মানে একটা ওই যে ওই দিন বলতেছিলাম ফুটবলে একটা বড় ব্যাপার হচ্ছে অফ দ্য বল খেলাটা, বল নিয়ে খেলা আপনি যেটা আমাদের এখানে ক্যামেরায় দেখেন বা পৃথিবী জুড়ে যেটা ক্যামেরায় দেখেন সেই লেভেলের ক্যামেরার কাজও তো আমাদের এখানে হয় না। ফলে এই ক্যামেরায় কি দেখা যাচ্ছে সেটার উপরে যদি কোচ নির্ভর করে তাহলে তারা দেওয়া হবে না। হ্যাঁ, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে আর্জেন্টিনা ব্রাজিল ওদের ম্যাচগুলো, ওদের লিগের ম্যাচগুলো ন্যাশনাল টিমের জন্য যেভাবে প্রডিউস করা হয় আমারটাও সেভাবে প্রডিউস করে আমারে পাঠানো হয়, তাইলে হয়তো আমি মানতে পারি, কিন্তু সেটা হওয়ার কোনো সুযোগ নেই। এখানে 18-20টা ক্যামেরা দিয়ে প্রত্যেকটা মাঠের প্রত্যেকটা ইঞ্চি কাভার করে আপনাকে একটা আলাদা প্রোডাকশন করে পাঠাবে লিগ ম্যাচগুলোর, এটা আমার বিশ্বাস করতে বলেন? জীবনেও না। তাহলে অফ দ্য বল এই খেলোয়াড়দের মুভমেন্ট আপনি কেমনে বোঝেন? কোন খেলোয়াড়ের স্টামিনা কতটুকু, কোন খেলোয়াড় কতটা পেস জেনারেট করে অফ দ্য বল, কতটা স্পেস কাভার করে, আপনি কেমনে বোঝেন এগুলা? এগুলো বোঝার তো কোনো সুযোগ নাই মাঠে না গেলে। আমাদের এখানে সারা পৃথিবীতে এত প্রযুক্তিগত সুবিধা থাকার পরেও আর্জেন্টিনা ব্রাজিলের কোচরাও মাঠে গিয়ে বসে থাকে, শুধু লোকাল ম্যাচ দেখে তা না,
আপনি প্রায়ই দেখবেন ইউরোপের খেলা হচ্ছে, হয়তো গেতাফের খেলা হচ্ছে, গ্যালারিতে হঠাৎ করে দেখবেন স্কালোনির উপরে ক্যামেরা ধরছে। বা আজকে কার্লো আনচেলত্তি, ডন আনচেলত্তি ব্রাজিলে গেছেন, দুদিন পরে আপনি দেখবেন, এমনিতে তো ব্রাজিল চষে বেড়াবেই সে, দুদিন পরে আপনি দেখবেন যে ইউরোপের ছোট বড় দলেরও মাঠে গ্যালারিতে এই লোক ওই চুরুট একটা মুখে নিয়ে বসে আছে। কেন বসে আছে? ওখানে তার টার্গেটের একজন খেলোয়াড় আছে, সে দুইটা ম্যাচ দেখবে। স্কালোনি তো এই কাজ র্যান্ডম করে। আইমার ঘুরতেছে, স্যামুয়েলস ঘুরতেছে, প্রত্যেক ন্যাশনাল টিমের কোচিং সেট আপ এরকম ঘোরার উপরে আছে। তাদের ওই রকম হাই লেভেল প্রোডাকশন তো তারা হাতে পাচ্ছেই, এছাড়াও নিজের চোখে দেখতে যায় যে আমি যে ছেলেটারে টার্গেট করছি ওর সত্যিকারের চিত্রটা কি। একদম 360 চিত্রটা চোখে না দেখলে বোঝা যায় না। আরে ইনরা এত বড় কোচ, স্কালোনি দেখে যেটা বোঝে না, আঞ্চলত্তি দেখে যেটা বোঝে না, ওনরা স্পেনে বসে সেটা বুঝে যায় কোনো প্রযুক্তিগত সাপোর্ট ছাড়াই। এটা আমাদের ক্রিকেটের কোচরাও বোঝে, ফুটবলের কোচরাও বোঝে, এবং ক্যাবরেরাও দেখলাম এটা দিব্যি বুঝে গেছে, এই শর্টকাট বুঝে গেছে যে বাংলাদেশকে কিভাবে ঠকানো যায়। এত কিছুর পরেও, দুর্বল প্রোফাইল, দুর্বল হিস্ট্রি পরেও, এবং দুর্বল এই যে ঘরোয়া ক্রিকেটকে পাত্তা দেওয়া, এর পরেও যদি তার ন্যাশনাল টিম নিয়ে বোঝাবুঝি ভালো থাকতো এবং দুর্দান্ত ন্যাশনাল টিম পরিচালনা করতো, তাহলে বোধহয় এত কথা হতো না। সে তো সেটাও পারতেছে না। তার টিমের মেম্বার কারে কখন সাফ করা দরকার, কারে কোথায় খেলানো দরকার, মানে কে তার নাম্বার 9-এ খেলতে পারে, কে উইংয়ে খেলতে পারে, সে লেফট উইঙ্গারে, রাইট উইঙ্গারে নাম্বার 9-এ, আর উইঙ্গারে উইং ব্যাকে পাঠিয়ে দিচ্ছে বা সেন্টার ব্যাকে পাঠিয়ে দিচ্ছে। একটা দুটা ইম্প্রোভাইজেশন অনেক সময় কোচরা দলের প্রয়োজনে করে, কিন্তু সে যেগুলো করছে এটা হচ্ছে স্রেফ না বোঝা যে এই খেলোয়াড়ের স্ট্রেংথটা কি। ফলে আমরা বলে দিতে পারি যে তার জাতীয় দল চালানোর মতো হিস্ট্রি নাই, কোয়ালিটি নাই, জাতীয় দলের প্রতি কমিটমেন্ট নাই, কারণ সে দেশে থাকে না, ছুটি পেলেই চলে যায়। দ্বিতীয় কথা, জাতীয় দল চালানোর মতো টেকনিক্যাল যোগ্যতাও আমরা অন্তত দেখতে পাই নাই। এটা টেকনিক্যাল লোকেরা আরো ভালো বলতে পারবেন, তারা পরিষ্কার করে বলবেন যে টেকনিক্যালি সে কতটা দক্ষ, আমার কাছে মনে হয় নাই। আরেকটা বড় সমস্যা আছে, আরেকটা বড় সমস্যা আমি সম্প্রতি এটা পত্রপত্রিকায় দেখলাম বা দু একটা ফেসবুক গ্রুপে দেখলাম, যে সে কি আদৌ ন্যাশনাল টিমের কোচ ছিল, সে কি আদৌ ন্যাশনাল টিম চালাতো নাকি শুধু ওই বেতন নিত, ওই কাগজটা সই করতো। এটা কিন্তু আমার একটু সন্দেহ আছে। অন্তত যে ধরনের খবরাখবর এবং যে ধরনের কিছু দৃশ্য চোখের সামনে দেখছি, সেটা কিরকম, সেটা হচ্ছে যে টিম কতটা সে পরিচালনা করে। সে ওই যে আমি ফাজলামো করে বলি যে গালে হাত দিয়ে বাউন্ডারি লাইনে বসে থাকে, অ্যানিমেশন নাই, এই জিনিসটা আমার কি ফাজলামো নাকি আসলে তার অযোগ্যতা, বা সে তার কাজ এটা না বলে সে মনে করে। দেখেন মাঠে কি হয়, আজকে যদি আমরা একটু অন্য পার্সপেক্টিভে দেখি যে মাঠে দল চালায় কে, আমরা চোখে দেখছি মামুন ভাই, মানে হাসান আল মামুন, সে কার্যত দল চালাচ্ছে, মানে দলের ডিকটেশন দিচ্ছে যে এই তোমরা, তুমি আগে যাও, এই তুমি এই স্পেস কাভার করো, ভুল হোক ঠিক হোক সে ডিকটেশন দিচ্ছে, মানে কোচের ওই রোলটা প্লে করতেছে সে। আবার যখন খেলোয়াড় চেঞ্জের সময় আসতেছে তখন টিম ম্যানেজার, ফুটবলে তো ম্যানেজার মানে কোচ, ফুটবলে টিম ম্যানেজার বলে তো কিছু থাকার কথা না, ফুটবলে থাকার কথা লজিস্টিক ম্যানেজার। টিম ম্যানেজার হচ্ছে এখানে আমের ভাই। এখন টিম ম্যানেজার বলে কোনো পদ কি ইন্টারন্যাশনাল ফুটবলে আছে? আমার ঠিক জানা নাই। থাকার কথা লজিস্টিক ম্যানেজার, এবং লজিস্টিক ম্যানেজারের কোনোভাবেই বাউন্ডারিতে আসার কথা না, এই বাউন্ডারি লাইনে আসার কথা না। কিন্তু দেখলাম আমের ভাই, মানে আমের খান ব্রাদার্স ইউনিয়নের আমের খান, সে হচ্ছে খেলোয়াড় চেঞ্জ করতেছে। সে সিট নিয়ে গিয়ে ফোর্থ অফিসিয়ালরে বলতেছে কার বদলে কে উঠবে না উঠবে। তার এই কর্মকাণ্ডে হামজয়দিন রিয়্যাক্ট করলো, সে ওখানে 5 মিনিটের মতো ঝামেলা পাকায় ফেললো ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে। তাহলে আমি যদি এখন দাবি করি এই সব কিছু ফেসবুকে দেখে এবং চোখের সামনে যা দেখলাম ওই ম্যাচেই, যে আসলে টিম চালাইছে মামুন ভাই এবং আমের খান, সে আসলে শুধু গালে হাত দিয়ে বসে থেকে মাস গেলে পয়সাটা নিচ্ছে, সে এদের এই সুবিধাটা ভোগ করতে দিছে। যদি এরকম একটা সন্দেহ কেউ করে, খুব বেশি কি আপত্তি করার কোনো সুযোগ থাকবে? এই পয়েন্টটা নিয়েও ভাবার সুযোগ আছে। এখন কথা হচ্ছে যে এই পুরো ব্যাপারটা সম্ভবত বাসি হয়ে যাচ্ছে, কারণ এই ফেডারেশন এগুলো সব চালাকি তো ধরে ফেলছে, তারা তো শুরুতেই ধরে ফেলার কথা। এখন ধরে ফেললেও সঙ্গে সঙ্গে একটা বিদেশি কোচকে সাসপেন্ড করা যায় না। এমনিতেই বাংলাদেশের প্রচুর দুর্নাম আছে, বাংলাদেশে এসে কোনো কোচ থেকে না অমুক তমুক এসব দুর্নাম আছে। আবার একটা কোচরে আপনি যদি প্রপার ওয়েতে সাসপেন্ড না করেন, এ ফিফাতে গিয়ে নালিশ দিবে, এর আগেও আমরা এরকম নালিশ খাইছি, নালিশ খেয়ে জরিমানাও দিছি। এবং ফিফা এইসব ক্ষেত্রে খুব কঠোর, আপনি যদি প্রপারলি হ্যান্ডেল না করেন বিষয়টা, শেষ পর্যন্ত টিমও নিষেধাজ্ঞা খাইতে পারে।
ফলে ফেডারেশন খুব তড়িঘড়ি করে নাই। কিন্তু এখন যেটা বুঝতেছে ফেডারেশন আর ধৈর্য ধরবে না। সেদিন তাবিথ আউয়াল সহ একদম বিএফএফ এর সবাই মিলে একটা প্রেস কনফারেন্স করছেন। সেখানে বিষয় ছিল বিএফএফ এর বিভিন্ন উইং কিভাবে ফাংশন করতেছে, কি কি পরিকল্পনা করতেছে সেটা সাংবাদিকদের সামনে তুলে ধরা। সেখানে জাতীয় পরিচালনা কমিটির সাখাওয়াত হোসেন ভূঁইয়া উনি জাতীয় দল পরিচালনা কমিটির সদস্য, উনি আবার সম্ভবত অডিট কমিটির দায়িত্বে আছেন। ওনার যখন কথা বলার সময় আসছে উনি খুব ক্ষেপে গিয়ে বলছেন, আমার ওনার কথা শুনে মনে হয়েছে এই লোকটা বাই হার্ট ফুটবল ফলো করে এবং বাই হার্ট ফেডারেশনে আসছে, মানে এইসব টোটোকলের ধার ধারে না। সে বলে অডিট টডিট নিয়ে পরে কথা বলবো। উনি বিএফএফ মেম্বার, একটা কমিটির দায়িত্বে আছেন, উনি ওইটা ভুলে গিয়ে ওনার আবেগ মানে একদম বেরোয় আসছে, তীব্রভাবে বেরোয় আসছে। দেখেন সাধারণ মানুষ কিভাবে ফিল করে, উনি সেটা ফিল করতে পারছেন। আমার ওনার প্রতি এই জন্য স্যালুট দিতে ইচ্ছা করে। তো উনি নিজের বিএফএফ এর কর্মকর্তা হিসাবে ঠিক আছে, উনি তো এটা তাবিথ আউয়ালরে বলেই শান্ত থাকতে পারতেন, যে তাবিথ আউয়ালরে গোপনে বলবো যে তাবিথ এই এই কিন্তু ঘটনা। উনি সিনিয়র মানুষ দেখে যেটা বুঝলাম, উনি অনায়াসে তাবিথ বাইরে আলাদা করে বলতে পারতেন। উনি তা না করে ওখানে রিয়াক্ট করছেন যে এই কোচরে সরানোই হচ্ছে আমার মিশন, এই কোচ কবে পদত্যাগ করবে সেটা আমি দেখতে চাই। পরে এটা নিয়ে তাবিথ ভাই প্রেসে বলছে যে এটা তো হুট করে এইভাবে সরানো যায় না, একটা মিউচুয়াল প্রসেসের ভিতর দিয়ে করতে হবে, বাট আমরা তার পারফরমেন্স বিবেচনা করতেছি। এটুকু বোঝা যায় পরিষ্কার যে বিএফএফ এর একজন সিনিয়র মেম্বার, কার্যনির্বাহী কমিটির সিনিয়র মেম্বার যখন আউটবাস্ট করেন সাংবাদিকদের সামনে এবং প্রেসিডেন্ট যখন বলেন যে আমি পুনর্মূল্যায়ন করতেছি, তখন আসলে তার আর এই ক্যাবরেরার আর আসলে ভবিষ্যৎ নাই। এই ছুটি কাটায় সে আদৌ আর ফিরতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এর মধ্যেই হয়তো তার হাতে টার্মিনেশন লেটার পৌঁছায় যাবে। হ্যাঁ, বিএফএফকে একটু সাফার করতে হবে। 27 পর্যন্ত কন্ট্রাক্ট ছিল, ফলে ওই যে রিলিজ ক্লজে কি আছে, আগে কন্ট্রাক্ট ব্রেক করতে গেলে মিউচুয়ালি কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে ওগুলো দিয়ে দিতে হবে। কিছু তো ক্ষতিপূরণ দিতেই হবে, তা না হলে তো এটা হুট করে শেষ করা যায় না। যাই হোক, ক্যাবরেরা অধ্যায় যে শেষ এ ব্যাপারে আমরা মোটামুটি কনফার্ম, বড় জোর আরেকবার আসতে পারে, কিন্তু এটা আর খুব বেশি কন্টিনিউ করবে না।